এরপর এখনকার সাবজেক্ট হচ্ছে অস্ত্রবিরতি কি টিকবে? কোন অস্ত্রবিরতি? গতকালকে ইরান এবং আমেরিকানরা মিলে একটা অস্ত্রবিরতি সিজফায়ার তাদের ভাষায় পাকিস্তানের মধ্যস্থতায় শুরু করেছে। অলরেডি গতকালকে সারাদিনের আলাপ অনুযায়ী এটা 10 তারিখ মানে আগামীকাল 10 এপ্রিল তারা পাকিস্তানে বসবে, এটাও ঠিক হয়ে গেছে। আমেরিকার দিক থেকে তাদের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, ভিএনসি ভ্যান্স আমেরিকার দিক থেকে প্রতিনিধিত্ব করবে, ইরানের দিক থেকে প্রতিনিধিত্ব করবে তাদের স্পিকার। কিন্তু অলরেডি সিমটম দেখা দিয়েছে এইটা যাতে না টিকে, যুদ্ধ কন্টিনিউ করতেছে। কোথায়? কারণ ইরানরা একটা বুদ্ধিমানের কাজ করছে যে এই অস্ত্রবিরতিতে, যুদ্ধবিরতিতে তারা নেতানিয়াহুর ইসরায়েলকে সংশ্লিষ্ট করে নাই। যদিও গতকালকে নেতানিয়াহু স্টেটমেন্ট দিয়েছে একটা, আমি আল জাজিরায় দেখেছি, যে আমরা এই অস্ত্রবিরতি চুক্তিকে সমর্থন করি। কিন্তু তাদের দাবি হলো লেবাননের নাম ওই চুক্তির ভিতরে নাই, হুইচ ইজ ফলস। পাকিস্তান স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এই অস্ত্রবিরতির আলাপ আলোচনার ভিতরে ইয়ের নামও আছে, লেবাননের নামও আছে, আরও অনেক দেশের নামের সাথে, বিশেষ করে ওই যে আমাদের মিডল ইস্টার্ন যে 7টা দেশ আছে তাদের নামও যেমন আছে তেমন ওটাও আছে। ফলে এই এখনকার অবস্থা। অলরেডি আজকে সকালে আল জাজিরার ইয়েতে ভালনারেবল কথা বলা শুরু হয়েছে। ভালনারেবল মানে হলো দুর্বল, ভেঙে পড়বে, কাঁপা কাঁপা, পা কাঁপতাছে, পা কাঁপা লোক বলি না আমরা, এটা ভালনারেবল অবস্থা। ভালনারেবল অবস্থা মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, মারা যেতে পারে, এই হলো ভালনারেবল। তো এখন এটাকে অলরেডি এই অস্ত্রবিরতিকে একটা ভালনারেবল সিচুয়েশনে আছে বলে মনে করছে। ইয়েস, কথা সত্য। আমি মনে করি এটা সবসময় ভালনারেবল আছে এবং থাকবে, কিন্তু যেইটার জন্য এটা বারে বারে টিকে যাবে, এখন সেই বিষয়ে কথা বলবো। টিকে যাবে যে কারণে, এই পড়তে পড়তে উঠবে, দুইবার পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে। এই জন্য যে আমেরিকার পক্ষে, হোল ওয়েস্ট, শুধু আমেরিকা না, হোল ওয়েস্টের পক্ষে এই যুদ্ধটা আবার শুরু করা এবং চালায় নিয়ে যাওয়া অসম্ভব। প্রত্যেকের পুঁজিপট্টা হারিয়ে না খেয়ে মরতে হবে। আমরা তো না খেয়েই আছি, আমরা তো না খেয়ে অভ্যস্ত। ওর ভিতরে খুদ থেকে কুড়িয়ে কোনো মতে বেঁচে থাকতে এটা জানি, খালি প্যালেস্টাইনিদেরকে দেখে বুঝবে। এবং আমরা যুদ্ধের সময় একই কাজ করছি। অতবার দুর্ভিক্ষ হয়েছে আমাদের এখানে, বা অন্য কিছু অর্থনৈতিক মন্দা চরমভাবে দেখা গেছে, আমরা কোনো না কোনো একটা উপায় বাইর করে ভিতর থেকে বেঁচে থাকার চেষ্টা করছি। ফলে এগুলো আমাদের জন্য একটা ডেলিকার স্ট্রাগলের অংশ। ওয়েস্টের এরকমটা না, এই প্রস্তুতি তাদের নাই। ফলে ওয়েস্টের পক্ষে এই পুঁজি হারানো, ওয়াল স্ট্রিটের পুঁজি হারা যাওয়া, এই বিলিয়নিয়ারদের টাকা পয়সা সব হারিয়ে ফেলা, অর্থ হারিয়ে ফেলা, এটা তারা চিন্তা করতে পারে না। এই জন্য ওদের পক্ষে এই যুদ্ধটাকে থামাই দেওয়াটাই সঠিক একমাত্র বেঁচে থাকার পথ। আপোষ আলোচনায় টেবিলে মিটাই গেল, এটি তাদের অ্যাকচুয়ালি একমাত্র পথ, এছাড়া কোনো পথ নেই। এই জন্য ঘুরে ফিরে এটা আবার চলে আসবে। এই গত 24 ঘন্টার আমি যতটুকু ফলো করতেছি তাদের দেখে আজকে আমেরিকার সবচেয়ে বড় তর্ক হচ্ছে কে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল, কেমনে নিল? ট্রাম্পে চেপে ধরছে। ট্রাম্প বলে যে আমার গার্ডস মানে আমি যা বুঝছি তাই করছি, এটা বাংলায় বললে সেরকম হয়। এটাকে বলে যে গাট ফিলিং। গাট শব্দ খুব খারাপ। গাট মানে আবার কিন্তু আমাদের প্যাটের ভিতরে যে পাকস্থলী যায় ওটাকেও গাট বলে, মানে আলটিমেটলি যেটা আমাদের কি বলবো শরীরের বর্জ্য হিসেবে যা কিছু বেরোয় এটাকেও গাট বলে অনেকে। এনিওয়ে, কিন্তু গাটের আরেক মানে হলো এটা গাট ফিলিং মানে আমার নিজের সাহসী সিদ্ধান্ত, এটা বলতে পারেন। আমি নিজে যা বল বুঝছি করছি। আবার আমেরিকার সিস্টেমেরও একটা প্রবলেম আছে। আমেরিকার এক প্রেসিডেন্টকে নির্বাচন করবে একটা ব্যক্তি, এবং এই ব্যক্তি সব ক্ষমতা তার। 50টা স্টেট মানে কি 50টা দেশ আলাদা বলতে গেলে, তার একটাই মাত্র প্রেসিডেন্ট, সে একা প্রেসিডেন্ট খালি নির্বাচন করে দিছে।
পুরো দেশের লোক, তাও ডাইরেক্ট না, হোয়াট এভার, কিন্তু এই প্রেসিডেন্টই নির্বাচিত, বাকি সবাই কিন্তু অনির্বাচিত। এইবার প্রেসিডেন্ট যাকে যাকে চুজ করে উঠাই নিয়ে এসে বসাই দিয়েছে, সেই পররাষ্ট্রমন্ত্রী, সেই অমুক তমুক হ্যান ত্যান সব কিছু। তাহলে একমাত্র নির্বাচিত ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার, এটাকে বলে এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্টের হাতে কনসেন্ট্রেট করা যায়। একমাত্র তাকে তার ভুল ধরতে পারে করার পরে, আগে না, প্রথম কথা। দ্বিতীয় হলো সিনেট আর কংগ্রেস, এই যত মন্ত্রী আছে সবাইকে ডেকে নিয়ে গিয়ে ধমকাইতে পারে, জবাব দিতে চাইতে পারে, কারণ পাবলিক জবাব দিতে চাইবে। এই হলো চেক অ্যান্ড ব্যালেন্স বলতে পারে। কিন্তু এটার অসুবিধার দিক হলো, এই যে প্রেসিডেন্টের হাতে সব ক্ষমতা দিচ্ছেন আপনি, এই যে প্রেসিডেন্ট যদি বলে যে আমি গার্ডস, আমি যা ভালো বুঝছি করছি, আসলে লিগ্যালি কিছু বলার নেই এর সম্পর্কে, কিন্তু এটাই সবচেয়ে উইকনেস। আমেরিকানদের আর্গুমেন্টটা হচ্ছে, আমেরিকান সমাজে যে সমাজে এত ধরনের লোক আছে, এক্সপার্টরা আছে, একাডেমিকরা আছে, পলিসি মেকাররা আছে, তাদের সাথে কথা বলবেন না আপনি, যারা প্রফেশনাল এই কাজের জন্য। এটাই তো প্রেসিডেন্টের কাজ। তো সেটা না করে আপনি যখন বললেন না আমি যা খুশি করছি, আইনি কথা হিসেবে ঠিক আছে, কিন্তু আসলে কার্যত এই যে পাগলামোটা করছেন তো হয় না। আপনি দেখেন তার যে পররাষ্ট্রমন্ত্রীরা আছে, কেন আর কোনো পররাষ্ট্রমন্ত্রী এরকম খুঁজে দেখেন নেই? সবসময় ট্রাম্পের পাশে দাঁড়াবে, হুজুরে কি জানি কয়, আচ্ছা ওস্তাদে কি জানি কয়, এটা কি রে ভাই? আমেরিকার মতন দেশে এরকম হুজুর হয়ে থাকতে হয়, যেখানে আপনার জানেন আমি ইউনিয়নে চাকরি করেছি। ইউনিয়ন কালচার হল আপনি যে কোনো বড় বসের অফিসে ঢুকে যেতে পারেন, জাস্ট টকটকায় সে যদি অ্যালাউ করে ঢুকে যেতে, তার সাথে কথা বল, জি স্যার, স্যার ভালো আছেন, সরি ভুল করে দিচ্ছি, এসে গেছি। আরে এটা বাংলাদেশের সচিবালয়ের কাহিনী, এটা আমেরিকান কালচার না, এটা ইউএনের কালচারও না। আপনি হুজুরের কাছে গেছেন মানে এটা কি? আমরা জেনুইন বলার কিছু থাকলে তার মুখের উপরে বলবেন। আপনি কোনো অফিসে স্যার ভালো আছেন করলে, এটা অফিস কালচার না। সেখানে আমেরিকাতে একটা পররাষ্ট্রমন্ত্রী, একটা ভাইস প্রেসিডেন্ট হুজুর হুজুর করতেছে। এমন এমন লোককে ট্রাম্প এই জন্য বেছে নিচ্ছে, যেগুলো হুজুর করার জন্য, চাটবার জন্য, চারটে জীবের ললি ফেলানোর জন্য যারা রেডি হয়ে আছে, এরকম লোককে ট্রাম্প নিয়োগ দিচ্ছে। ফলে আসলে মানুষ প্রশ্ন করতেছে, আমেরিকান মানুষ এগুলো নিয়ে আজকে। ওকে, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কথাটা আমি বলে দিয়েছি, এটা হোল ওয়েস্টের পক্ষে কখনো এখান থেকে বেরোনো সম্ভব না। বেরোনো মানে আবার যুদ্ধ শুরু করতে হবে, এটা অসম্ভব। এরই ফাঁকে কালকে দেখেন ইরান আর একটা কাজ করে ফেলেছে, এটা যদি রাফলি সৌদি আরব হয়, এইটা হলো জিসিসি, মানে আমরা মধ্যপ্রাচ্য বলে যেটা বলি, সেটা খুব বড় না, কিন্তু এর বড় অংশটা সৌদি আরব, আসলে আরো ছোট হবে এটা, এরকম একটা জায়গা। এর এই অংশটা, আচ্ছা এই হলো আসলে হরমুজ, আর এরই শেষ মাথাটা কিন্তু ব্লক, এর শেষ মাথায় আছে ইরাক, কুয়েত, ওদের ছোট ছোট দেশের, মানে এইসব দেশে তেল বিক্রি ওই একটাই পথ, এক্সেপ্ট সৌদি আরব। সৌদি আরবে একটাই পথ, কিন্তু সৌদি আরবে এপারের মাথাটাও কিন্তু সৌদি আরব। এপারের মাথা মানে এই হলো সুয়েজ খাল, আর এই মাথায় এই হলো সুয়েজ। আর এইটা যখন এখানে একটা ছোট দ্বীপ আছে, এইগুলো ইয়েমেন, এইটা ঘুরে এই সুয়েজ খাল দিয়ে বেরিয়ে ইউরোপে যায়, এই হলো ভূমধ্যসাগর। সৌদি আরব করছে কি, এটা প্রায় বোধহয় 1,000-2,1 বোধহয় 1,500 থেকে 2,000 কিলোমিটার হবে। সৌদি আরব করছে এখানে পাইপ লাইন বসা, এদিকে তেল এদিকে আনছে, যাতে এদিক দিয়ে অথবা এদিক দিয়ে এই তেলটা এক্সপোর্ট করা যায়। এই তেলের পাইপ লাইনে বোমা মারছে কালকে। কে করছে? ইরান করছে, বুঝছে? এবং আগেই হুমকি দিয়েছিল, এখানে এটা বোধহয় সামথিং বাবেল, সামথিং বাবেল, এখানে আরেকটা পোর্ট আছে, এইটাই হুতি দিয়ে সে কন্ট্রোল করে। তাহলে ওই মাথা হলো ইজিপশিয়ান সুয়েজ খাল, তো ওটা তো বন্ধ হবে না, আর এক পাশে ইসরায়েল আছে, আর এইটা কন্ট্রোল করতে পারে ইরানেরা, এইটা হলো হুতিরা কন্ট্রোল করতে পারে, ইয়েমেনের অংশ যেটা। ওকে, তাহলে এখন
এটা তো কালকে করছে ইসরায়েল, এই ইরান। তো এগুলো তো ফাঁকে পোকরে এরকম চলতে থাকবে, কিন্তু ঘুরে ফিরে আবার আলোচনা হচ্ছে না। কারণ আলোচনা ছাড়া যে অপশনটা সেটা হলো ওই যে না খেয়ে মরা হোল সাদা চামড়ার লোকেদের। এটা তো তারা তো গো, এই পথে তারা যেতে পারে না। এই জন্য ঘুরে ফিরে ঝগড়া করবে। কালকে থেকে যখন অনেকটা শুরু হবে তখন এটা নিয়ে তারা কথা বলবে এবং সভাপতি এলে বন্ধ হবে। ওকে, ইসরায়েল যে কেনটা করতেছে, ইসরায়েল এই সুযোগে কেন আমাকে নেয় নাই, আর এই সুযোগে ইরানের পক্ষে লেবাননে গিয়ে যদি হামলা দেয় বা লেবাননকে প্রোটেক্ট করে যদি ইসরায়েলকে হামলা দেয়, এটা কিন্তু এটা দিছে সে আজকে, যে তোমরা যদি এটা করো তাহলে এগুলো কিছু মানবো না আমি, এই যুদ্ধ বিরতি আমি ইসরায়েল আক্রমণ করব। এখন এটা কতটা কিভাবে ট্রাম্প নেতানিয়াহুকে বুঝাবে কি না বুঝাবে এটা তাদের ব্যাপার। আরেকটা দিক বলে দিই, নেতানিয়াহুর আরেক প্রবলেম হলো, যেটা বলছি বোধহয় কালকে আমার কোনো একটা লেখায়, নেতানিয়াহুর আরেক প্রবলেম হলো সে তার নামে হিউজ দুর্নীতি মামলা তাদের পার্লামেন্টে। আপনারা খেয়াল করছেন পার্লামেন্টে তাকে ধরে ফিজিক্যালি আরেক এমপি ধরে পিটাইতেছে। অদ্ভুত দেশ, আমরাও তো অত খারাপ জায়গায় যাইনি এখনো। সো এই হলো অবস্থা। ফলে এই যুদ্ধ থেমে গেছে বা একটা কিছু থিত হয়ে গেছে, এটা যদি হয় তাহলে পার্লামেন্টের বিরোধী দলরা এইবার নেতানিয়াহুকে ধরবে, তার পদত্যাগ চাইবে। এইটার জন্য সে অস্থির হয়ে আছে, যুদ্ধ কন্টিনিউ করছে, সে বিরাট বীর। কালকেও সে আবার একটা স্টেটমেন্ট দিছে, স্টেটমেন্টে বলতেছে আমরা প্রায় বিজয়ের মুখে চলে গেছিলাম, এই অবস্থায় যুদ্ধবিরতিটা কি ঠিক হয়েছে? এটা হচ্ছে নেতানিয়াহুর মন্তব্য। কারণ এই কথা বলছে সে তার ইন্টারনাল দেশের লোকদের টাকায়। ওকে, বলুক, মারা যাক, মারা যাবেই এমনিতেই। ইসরায়েলের পক্ষে রাষ্ট্রটা টিকানো সম্ভব না। কারণ হলো যেই ক্ষতিটা তাদের হয়েছে, এই ক্ষতি পুনর্গঠন পুনর্বাসন এর যে অর্থ লাগবে, এটা অর্থ কে দিবে? আমেরিকানদের কাছে। যেখানে ট্রাম্পকে কি করে বিদায়ী করে যাওয়া যাবে, এটা হচ্ছে আমেরিকানদের সাধারণ মানুষের সেন্টিমেন্ট। এখন সেখানে পক্ষে নেতানিয়াহুর পক্ষে এই টাকা আমেরিকার কাছ থেকে জোগাড় করে নেওয়া সম্ভব না। 2 নম্বর হলো বেশিরভাগ ইসরায়েলি যারা ইসরায়েলে বসবাস করে এরা প্রত্যেকে ডাবল নাগরিক, মূলত ছিল ওয়েস্টের কোনো না কোনো দেশে। তাদেরকে বুলায় বলে আসো, তোমাদেরকে আমরা এই যে দখলীকৃত ভূমি নিচ্ছি, ওখানকার ফ্ল্যাট নিচ্ছি, ফ্ল্যাট দেবো তোমাকে। এগুলো লোক টুক দেখেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকটা ছুটি কাটাতে আসে অনেকে, কেউ এটাও একটা সেকশন আছে। ফলে থাকার লোক খুব কম আছে। এখন কি হবে, এই যুদ্ধের ফলে এইখানকে আমি মরতে আসবো, আমার তো দেশের আছে, কিছু একটা করে খাওয়ার, অন্তত ডাল ভাত খাওয়ার সুযোগ আছে, আমি তোমার এসে কেন মরে যাব? ফলে দেখেন বহু ছবি পাবেন যে পাহাড়ের চূড়ায় উঠতেছে পলায় বেড়ানোর জন্য, বাসাতে থাকা যাচ্ছে না ইসরায়েলের যারা বাসিন্দা বিভিন্ন জায়গায়, অথবা আশপাশে কোনো একটা লঞ্চ ধরে পাশের কোনো একটা ছোট দ্বীপে দেশে পলায় যাওয়া যায়, বা এখানে থাকা যাচ্ছে না। এ হচ্ছে ইসরায়েলের ভিতরকার অবস্থা। ফলে এইটা এখন শুকায় মরে যাবে। যে রাষ্ট্রের আয় নাই, যে রাষ্ট্রে থাকা যায় না, যে রাষ্ট্রের পুনর্বাসনটা ঘটে নাই, এত সহজে ঘটবে না। টাকা লাগবে, বিনিয়োগ লাগবে, বিনিয়োগ সক্ষমতা ইসরায়েলিদের নাই। সো এই অবস্থায় এই রাষ্ট্রটা এখন ধুয়ে মরবে। প্লাস এই যে বিরোধী দলের প্রেশার, এগুলোই হচ্ছে নেতানিয়াহুর প্রবলেম। আর এমনিতেই ব্রডারি গ্লোবালি যদি এই রিজলভ করতে হয়, চীনকে যদি মধ্যস্থতাকে মানতে হয়, উল্টা করে বললে মধ্যস্থতাকে না মানলে এই যুদ্ধ শেষ হবে না, মানে থামবে না। একটা সম্মানজনক পশ্চাৎপসরণ, নিজের সম্পদ রক্ষা পশ্চিমা এটা পারবে না যদি চীনকে মধ্যস্থতাকারী হিসেবে না বসাতে রাজি হয়। গতকালকে বলছি, আবার বলে দিই, এটা পাকিস্তান না, পাকিস্তানের অধীনে থেকে এটা হবে না, এই আপোষ আলোচনাটা আগাবে না। এটা যত ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি যত দ্রুত চীনকে আনা যাবে, তত একটা স্থায়ী কোনো হবে, সমাধান এখান থেকে আসবে। আর এই স্থায়ী সমাধান হওয়া মানেই কিন্তু গ্লোবাল নেতারগিরিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন অলরেডি আমেরিকার ভিতরে গত 24 ঘন্টার ফলাফল হলো এই যে ট্রাম্প চলে যাচ্ছে, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সবার সেন্টিমেন্টার চারিদিক থেকে ওই ব্যাটারি যুদ্ধটা লাগাইছে, ওকে নেতৃত্বে রাখা যাবে না। এটা হচ্ছে একদম প্রাইমারি ধাপটা। অনেকেই জিজ্ঞেস করছে 2 সপ্তাহে কি এগুলো হবে না? 2 সপ্তাহে কিছুই হবে না। প্রথমে 1 মাস 2 মাস করে বাড়া থাকবে, একসময় বলবে যেটা অনির্দিষ্টকালের জন্য এই আপোষ আলোচনা চলবে, এই জায়গায় পৌঁছাবে, এটা ধরে নিতে পারে। কারণটা হচ্ছে আপোষ আলোচনা বন্ধ করে দেওয়া মানে আবার যুদ্ধে চলে যাওয়া।
আর যুদ্ধ চলে যাওয়া ইরান কিন্তু আসলে ট্রিগার থেকে হাত সরায় নেই, এই সব কিছু অ্যাজ ইট ইজ আছে। এবং এখন তাদের যে মনোবলের জায়গায় চলে গেছে, আর উল্টা আমেরিকান সেনাবাহিনী সহ দেশের মানুষ যে পরিমাণ মনোবল হারাইছে, তাদের পক্ষে মনোবল নাই বলে তারা হেরে যাবে, এর হচ্ছে সেখানকার অবস্থা। সো বটম লাইন হলো, এটা খালি ভাঙবে, গড়বে, পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, এইরকমই চলবে এই যুদ্ধবিরতি। সো যুদ্ধবিরতি কি টিকবে? না, টিকাইতে হবে। জিনিসটা এখন এরকম, এটা নিজে নিজে টিকতে পারবে না, বহু জায়গায় ফেল করবে, আবার এইটাকেই উঠে দাঁড়াতে হবে, কারণ এর বিরুদ্ধে উল্টোটা যুদ্ধ কন্টিনিউ করবো না, এটা কোনো অপশন না। এই কথা মনে রেখে আমরা যেন এই জিনিসটাকে বুঝি। থ্যাংক ইউ।